তোমার ঘুমের সুযোগ নিয়ে বাড়ছে কারা দলে। রাই জাগো সুখসারি বলে, তোমার ঘুমের সুযোগ নিয়ে বাড়ছে কারা দলে। রাই জাগো বলে দেশের পাখি, শ্যাম শামসুল ভাই ভাই দাঙ্গা হবে নাকি। রাই জাগো বলে দেশের পাখি, শ্যাম শামসুল ভাই ভাই দাঙ্গা হবে নাকি। রাই জাগো পাখিরা দেয় ডাক, রাই জাগো পাখিরা দেয় ডাক। ধর্ম জিগির তুলছে যারা তারা নিপাত যাক। রাই জাগো পাখিরা দেয় ডাক। ধর্ম জিগির তুলছে যারা তারা নিপাত যাক। রাই যে গোনা বলছে পদ্ম ফুল, রাই যে গোনা বলছে পদ্ম ফুল। সজাগ থাকার যুক্তিগুলো তাদের চক্ষুশুল। রাই জাগো ঘরে ঢুকছে কেউটে সাপ, রাই জাগো ঘরে ঢুকছে কেউটে সাপ। তোমার ঘুমের সুযোগ নিল রাম রুটি ইনসাফ। এই গানটা যে সময় তৈরি হয়েছিল সেই সময় এই হিন্দুত্ববাদী দল বিজেপি তারা রাম রুটি আর ইনসাফ এই তিনটি শব্দ ব্যবহার করতেন। এখন তারা রামে আছেন, বাকিগুলোতে আর নেই, এবং অর্থাৎ কোথাওই নেই। এবং আমার দুই বন্ধু তারা আসবেন এখন, কিন্তু আমার ইচ্ছে করছে একটা রবীন্দ্রনাথের গান গাইতে। এবং চলে যায় মরি হায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন মরি হায়। চলে যায় বসন্তের দিন, চলে যায় অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী। অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী। গন্ধ শানে হলো সুদূরে বিলীন মরি হায়। চলে যায় বসন্তের দিন, চলে যায় পুলকিত আম্র বিধি ফাল্গুনের তাপে। পুলকিত আম্র বিধি ফাল্গুনের তাপে। মধুকর গুঞ্জনে ছায়া তালকাপে। পুলকিত আম্র বিধি ফাল্গুনের তাপে। মধুকর গুঞ্জনে ছায়া তালকাপে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা পরাণে বাজায় বিনা খেব উদাসীন মরি হায়। চলে যায়
বসন্তের দিন চলে যায়, চলে যায়, দূর সাথে পিকো ডাকে বিরামবিহীন রিয়ায়। আমার দুই বন্ধু বিশ্বজিৎ এবং ধ্রুব যদি কাইন্ডলি ফিরে আসেন। মদন কোথায়? মদন, তুমি এখানে একটু বসো, একটু বসো। মদন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ কিন্তু রাই যে গোনা, রাই যে গোনা বলছে পদ্ম ফুল, সজাগ থাকার যুক্তিগুলো তাদের চক্ষুশুল। রাই জাগ ঘরে ঢুকছে কেউ পেশাব, রাই সাফ। এই গানটা যে সময় তৈরি হয়েছিল সেই সময় এই হিন্দুত্ববাদী দল বিজেপি তারা রাম, রুটি আর ইনসাফ এই তিনটি শব্দ ব্যবহার করতেন। এখন তারা রামে আছেন, বাকিগুলোতে আর নেই, এবং অর্থাৎ কোথাওই নেই। এবং আমার দুই বন্ধু তারা আসবেন এখন, কিন্তু আমার ইচ্ছে করছে একটা রবীন্দ্রনাথের গান গাইতে। এবং চলে যায় মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায়, দূর সাথে পিকো ডাকে বিরামবিহীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায়। অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী, অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী, গন্ধ সমে হলাম সুদূরে দিদিন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায়, পুরকিত আমরবিতে ভাবে মধুকর গুঞ্জনে ছায়া তরফাতে, পুলকিত আমরবিতে ভাবে মধুকর গুঞ্জনে ছায়া তরফাতে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে, সারা বেলা পরাণে বাজায় বিনা উদাসীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায়, দূর সাথে পিকো ডাকে বিরামবিহীন রিয়ায়। দুই বন্ধু বিশ্বজিৎ এবং ধ্রুব যদি কাইন্ডলি ফিরে আসেন। মদন কোথায়? মদন মদন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ কিন্তু খুব বেশি দিনের নয়। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরিচয় হয়
যখন উনি অনশন করছিলেন সেই বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে। তখন একদিন আমি আমাদের সকলেরই খুব সম্মানীয় একজন রাজনীতিক শ্রীযুক্ত বিমান বসু, তিনি একটি সাংবাদিক বৈঠকে এমন একটি মন্তব্য করেন, সিঙ্গুরে মার খেয়েছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একজন সাংবাদিক হিসেবে কভার করছিলাম, তো উনি এমন একটা কথা বললেন, ওরা তো বুকেই বা লাগে কেন, এটা উনি 3 বার বললেন। আমি ওই সাংবাদিক বৈঠকটা দেখছিলাম, ভিডিওটা। তারপরে আমার নিজের অনুষ্ঠান ছিল মন মেজাজ তারা চ্যানেলে। তা আমি সঙ্গে সঙ্গে ঠিক করলাম আমি মমতার মঞ্চে যাব। আমি কিন্তু তার আগে কোনোদিনই আমার মমতার মঞ্চে যাওয়ার কোনো রকম ইচ্ছে হয়নি। আমরা খেয়াল করছিলাম, লক্ষ্য রাখছিলাম তার দিকে। তা আমি তখন তারার মুখ, মানে বুঝতেই পারছেন যে একটা বিভাগের আমি সঞ্চালক, তাহলে আমি আমার বন্ধু তারার সিইও ডক্টর অমিত চক্রবর্তীকে ওইখান থেকেই ফোন করে বললাম, অমিত আমি কালকে মমতার মঞ্চে যাচ্ছি, আমি কি চাকরিটা ছেড়ে দেবো? আমি একটা কাজ করতাম মাস মাইনে, 60,000 টাকা মাইনে পেতাম, যেটা টাটা বিড়লার কাছেও কিন্তু অনেক টাকা। আমি বলছি আপনাদের 2006 সালের কথা। উনি বললেন না 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 আপনি ছাড়বেন না, আমরা আপনাকে কভার করবো, আপনি যান। এই আমি তার পরের দিন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গেলাম। তার আগে আমি কোনদিন ওকে অত সামনে থেকেও দেখি, ওর কথাও শুনি। তা ওরই মধ্যে উনি আমার একে একে বললেন, এই কবির দা এসছেন। আমার প্রথম ভালো লাগলো কবির দা। মমতা আমাকে পেরে ফেললেন, প্রথমে বললেন কবির দা এসছেন। একজন আমায় শুনিয়ে বলছেন না, উনি বলছেন এই কবিতাকে সিগারেট দাও না, কি সিগারেট খাবেন দেখো না, কফি কফি দাও না একটু কবির দাকে। ওরই মধ্যে ও যেটা স্বভাব সিদ্ধ ভঙ্গি। তা আমার যারা কবির বলে আমার খুব ভালো লাগে। এই নামটা আমি গ্রহণ করেছি 2000 সালে আইনত, ভারতের সার্বভৌম আইন মোতাবেক আমার নাম কবির সমান, আমার বাবা মার দেওয়া নাম সমানটা আমার সারনেম অফিসিয়াল সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে আমার প্যান কার্ড বলুন, ব্যাংক অ্যাকাউন্ট বলুন, ইনকাম ট্যাক্স ফাইল বলুন, পাসপোর্ট, ভোটার আইডি, এমনকি এই নামে তো আমি এমপিও হয়ে গিয়েছিলাম। কাজেই কবির নামটা আমার কেউ বললে খুব অসম্ভব ভালো লাগে। যারা সিপিএম করেন আমি ভীষণ পছন্দ করি তাদের, যারা নকশালপন্থী আন্দোলন করেন তাদেরও খুব। আমি দেখেছি সিপিএম আর বামপন্থীরা কেন জানি না আমার ত্যাগ করা নামটা এখনো বলেন। বুঝতে পেরেছেন আমি কি বলছি? কিন্তু আমি কোনোদিন কোনো তৃণমূলের কাউকে এখন পর্যন্ত আমি আগের নামটা ব্যবহার করতে শুনিনি, এখন পর্যন্ত না। অথচ সকলে বলেন তৃণমূল নাকি মানে প্রগ্রেসিভ না, কিন্তু আমার যে একটা অধিকার আছে, আমি তার কার্ল মার্কস বা জ্যোতি বোস বা বুদ্ধদেব ভট্টাচার্য নাম পাল্টাচ্ছি না, তাই না? আমি বুদ্ধদেব স্ত্রী খুবই সম্মান করি, তাকে তার নামও পাল্টাচ্ছি না, আমি আমার নাম পাল্টাচ্ছি, তার পিতার। কিন্তু দেখেছি বামপন্থীরা যদি মানতে চান না যে আমার একটা অধিকার আছে, হ্যাঁ মানে মিষ্টি, তারা খুব মিষ্টি। এই আমাদের আজকের অনুষ্ঠানটা আমি বামপন্থীদের জন্যই পরিবেশন করছি, খুব ভালো লাগে আমাদের। আর তৃণমূল যাদের সবাই নিন্দে করে, বিশেষ করে যারা প্রগ্রেসিভ এবং নিজেদের খুব শিক্ষিত মনে করেন, আজ পর্যন্ত কোনো তৃণমূলের সদস্যকেও, আমি তৃণমূলের সমর্থককেও আমার পুরনো নামে আমায় ডাকতে শুনিনি। মদন মিত্রর সঙ্গে আমার আলাপ হলো, আমরা তখন এটা বলিনি, তাহলে আপনারা ওকে প্লেস করতে পারবেন খানিকটা আমাকেও। ওরা দুজন কিন্তু এর সঙ্গে ওইভাবে জড়িত নয়। তবে এখানে এই মাঠে আরো 2-3 জন বসে আছেন যারা সেই সময় আমাকেও দেখেছেন, মদন মিত্রকেও দেখেছেন। আমরা তখন এসপ্ল্যানেডে একটা শনিবার মিটিং করতাম, সকলে মিলে নানান পার্টি আসতো। মনে রাখবেন তৃণমূল কিন্তু না, ওটা ছিল একটা মুক্ত মঞ্চ। নকশালপন্থীরা ছিলেন, সিপিএম আসতেন না, কিন্তু সিপিআই এসছেন, আরএসপি এসছেন, একাধিক নকশালপন্থী সংগঠন এসছেন। এবং আপনারা ভাবুন, এই তখন এই যে চ্যানেলটা, মেট্রো চ্যানেলে
একটা অনুষ্ঠান হচ্ছে মানে পুলিশ কিন্তু কেস দিচ্ছে, নানান রকম কেস, সেগুলো সামলাতেন সব মদন মিত্র। আমি এটা জানতাম না, মানে তুমি বসো না, মদন এত মিষ্টি, কোনোদিন আমায় বলেন উনি যে কবিতা তোমরা কিন্তু মামলা খাচ্ছ। আচ্ছা, এবারে মামলা দেবেই, পরিবেশ দূষণ মামলা, আওয়াজ মামলা, ভগবান জানে আর কি কি মামলা। তা উনি কিন্তু প্রত্যেকটা মামলা সামলেছেন, প্রত্যেকটা। এবং যেদিন নন্দীগ্রামে গণহত্যা হলো সেদিন আমাদের একটা মিটিং ছিল তৃণমূল কংগ্রেসের দপ্তরে। আমি কিন্তু মনে রাখবেন তখনও তৃণমূল কংগ্রেসের সদস্য নই, আমি একজন স্বাধীন স্বতন্ত্র লোক। আমার মতো কিন্তু আরো অনেকে ছিলেন। ওখানে নানান আলোচনা হতে লাগলো। আইন শোনো, আমি তোমাদের একটা কথা বলি, মদন ছিলেন না ওখানে, না অথবা থাকলে আমি দেখিনি। একটা কথা বলি, তোমরা আলোচনা করতে থাকো, কি হবে না হবে, আমি তোমাদের সঙ্গে নেই। ওরা সিপিএম আমাদের দেশের লোকদের গুলি করে করে মারবে, আর তোমরা এখানে আলোচনা করে যাবে। ওরা তখন যাচ্ছিলেন রাজ্যপালের কাছে। মমতা বললেন, এই কবিতা তোমরা যাও, আপন মনে রাজ্যপালের কাছে যাও, কেমন আলোচনা করো, আমি কলকাতা বন্ধ করবো আজকে, অন্তত একটা রাস্তা অবরোধ করবো, একটা রাস্তা অবরোধ করবো। মমতা না কবিতা না, আমি যাচ্ছি না। এই আমি আর দুটি যুবককে নিয়ে আমি চলে গেলাম এসরায়েলের মোড়ে, যেখানে আমরা মিটিংটা করতাম। মদন ছিলেন, এবং মদন কিন্তু একবারও বলছেন না কবির সুমন তৃণমূল, কবির সুমন যেমন সিপিএম যারা করেন এবং কিছু মনে করেন নকশাল যারা করেন, সেটা কমরেড কথাটা যোগ করে দেন। কমরেড, আমরাও কিন্তু নিজেদের মধ্যে কংগ্রেসের ঘরানাতেও কিন্তু মহাত্মা গান্ধী তার ঘনিষ্ঠ সহযোগীদের কমরেডস বলতেন। কমরেডটা কিন্তু কমিউনিস্টের একার নয়। কিন্তু মদন মিত্র সেই ঘরানার লোক যিনি একবারের জন্য, আমি কিন্তু তখন ইম্পর্টেন্ট লোক, তখন আমার ইম্পর্টেন্স একটু বেড়েছে, ভোটে দাঁড়াবো এমন ব্যাপার নয়, কিন্তু মদন কিন্তু একবারের জন্য একটা ইঙ্গিত করেননি যে কবিতা এখন তৃণমূল, একবারের জন্য। আমার মনে আছে আমাদের একটা মানে ভ্যানের ওপরে আমরা মঞ্চ বানিয়ে, কোথাও মনে আছে তোমার মদন, এবং সেই ভ্যানে আমাদের কমরেড ছিলেন মানে অসীম গিরি, খুব উৎসাহী। উনি একদিন তৃণমূল কংগ্রেসের এক নেতাকে উঠিয়েছিলেন। আমরা ঠিক করে রেখেছিলাম কোনো পার্টির অফিস হোল্ডারকে আমরা ওই মঞ্চে উঠতে দেব না, কোনো পার্টির না। তৃণমূলের আমারই বন্ধু শোভনদেব চট্টোপাধ্যায়, ভীষণ ভালো লোক, ওকে অসীম কিন্তু ডেকে নিয়ে গেছে, আসো এসো এসো করে। শোভন আমারও বন্ধু, মানে শোভন দেব আর কি, আমি দেবহীন শোভনের কথা বলছি। এবারে শোভন দেব উঠে যাওয়াতে, এই অসীম এটা কি হলো, তো শোভন দেব ওইখানে, মদন ছিলেন কিনা আমি জানি না, উনি সবসময় একটু আড়ালে আড়ালে থাকতেন। মদন কিন্তু সামনে ওস্তাদি করতেন না তখন। শোভন দেব বললাম, আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনাকে আমরা অ্যালাউ করতে পারি না। বলে না, ছি আমি জানতাম না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। একবারের জন্য কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় এটা মনে রাখেননি যে কবির আপনাকে দেখে নিলাম, আপনি কিন্তু আমায় কথা বলতে দেননি, কাউকেই কথা বলতে দিতাম না। মদন এক মুহূর্তের জন্য আমাদের মঞ্চে যান না, গিয়েছিলে এক মুহূর্তের জন্য না। মদন কখনো কোনো অবস্থাতেই, ওটা কিন্তু কম নয়, মনে রাখবেন তখন কিন্তু পুরো কলকাতা না, পৃথিবী কিন্তু ওইদিকে তাকিয়ে আছে, ওইদিকে ভারত তাকিয়ে আছে। ওইখানে কি হচ্ছে না হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করতে চলেছে। সেইখানে কিন্তু একটা দাঁড়িয়ে দুটো কথা বলার লোভ, খুব ভয়ঙ্কর লোভ, খুব ভয়ঙ্কর। শোভনদেব কিন্তু লোভে আসেননি। অসীম গিরি ভীষণ মিষ্টি ছেলে, ওকে জড়িয়ে ধরে চলো এসো এসো কিছু বলবে বলে, কিন্তু সেটা সম্ভব না, সম্ভব না। মদন কিন্তু একদিনের জন্য, মানে যাকে আমরা বাংলায় বলি ফোকাসে দাঁড়ানো, একদিনও না। মদনকে আমি মঞ্চে আসতে দিচ্ছি না। আপনার একটা জিনিস শুনুন, আমি তারা চ্যানেলে কাজ করতাম, আমরা প্রাণ করে চেষ্টা করছিলাম একটা, সোজাসুজি বলছি, বামফ্রন্ট যে অত্যাচার করছিলেন তাদের বিরুদ্ধে আমরা ছিলাম। তারা চ্যানেলকে আক্রমণ করলেন সিপিআইএম এর গুন্ডা সন্দেহে, আমাকে ছেলেরা নামতে দিলেন না,
আমাকে ধরে রাখলেন। যদি ছেড়ে দিতেন, আমি আপনাদের এই নিশ্চয়তা দিতে পারি যে সকলে অক্ষত হয়ে ফিরত না বাড়িতে। এবং তখন আমার বয়স আরো কম ছিল। এখনো আমাকে একটু অন্য চোখে দেখে অভ্যস্ত যে বামপন্থীরা আমার ফর্মাটা জানেন। সাহসের তুলনা না বিজেপির, RSS হবে না। কিন্তু আমার দুটি ছেলে মা ছিলেন, অনির্বাণ সাধু আর সায়ন। রক্তারক্তি কাণ্ড, ওদের রক্তপাত হলো। ছুটে এলেন কি পুরো কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু পলিটিক্স করতে এলেন না। মহাশ্বেতা দেবী একবার বলেছিলেন, মমতা বুকে মাথা রেখে কাঁদা যায়। এটা সত্যি। গ্রামের মেয়েরা মমতার বুকে মাথা রেখে কাঁদতে পারে, এবং মমতা এলেন সেই জায়গা থেকে। উনি কোনো কথা বললেন না। আমার অনুমতি নিন যে কবিতা আমি কি বসতে পারি? নিশ্চয়ই বসলেন। দুই ছেলের হাত ধরলেন, বলে আমি আছি, চিন্তা করবেন না। সে এক অদ্ভুত দিন। CPIM এমন দল একটা ভালো নেতাকে পর্যন্ত পাঠাতে পারল না। CPIM হারবে বলে বদ্ধপরিকর, ঠিক যেমন বিজেপি। ওরা হারবে বলে বদ্ধপরিকর, ওরা হারবে। একটা ভালো নেতাকেও পাঠালো না। পাঠালে কিন্তু একটা চমৎকার ব্যালেন্সিং আউট হতে পারত। CPIM এর সেন্স অফ পলিটিক্স নেই। ওরা অন্য কিছুতে অভ্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেয়, আমাকে গালাগাল দেয়, মদন মিত্রকে গালাগাল দেয়। ওরা এতে অভ্যস্ত। ওদের ডায়ালেকটিক্যাল গালাগালিজম, মেটেরিয়ালিজম, ওরা এই ডায়ালেকটিক্সে বিশ্বাস করে। মমতা কিন্তু কতক্ষণ বসে রইল। সেই রাত্রিতে ছিল একটু ভয়ের রাত্রি। কেন? আমাদের ছেলে মেয়েরা কাজ করছেন, রাত্রিরে ডিউটি করছেন। মমতা তো চলে গেলেন, তো থাকবেন না, কিন্তু যাবেন। এখানে অনেকেই আছেন যারা একটু বিদ্যু বিসর্গ জানেন না। যখন অনুষ্ঠান শেষ হলো, রাত্রিরের অনুষ্ঠান কিন্তু শেষ হলো, এই ব্যক্তিটি, এই মদন মিত্র, উনি দুটি গাড়ি নিয়ে আমাদের প্রত্যেককে বাড়ি পৌঁছে দেবেন, জানেন? ওর কিন্তু করার দরকার ছিল না, এটা করার কোনো দরকার ছিল না। মানে উনি সম্পূর্ণ কিন্তু অনাহুত হয়ে এসছেন। আমরা কেউ ওকে বলিনি, যেমন মমতাকে বলিনি মমতা তুমি এসো। মদনকেও কিন্তু আমরা বলিনি। মদনের সঙ্গে কিন্তু ততদিন আমার যথেষ্ট পরিচয় হয়েছে। উনি চলে এলেন এবং প্রত্যেককে, এবারে শুনুন, আমি ছিলাম সবশেষ। আমি তো সবার চেয়ে বয়সে বড় এবং পদেও। আমার বাড়ির সামনের মতন আমাকে নামালেন, নামিয়ে বললেন তুমি ভেতরে যাও। এই মদন গাড়িতে উঠো, তুমি আগে ভেতরে যাও, বাড়ির ভেতরে ঢোকো, তারপর আমি যাবো। এই মদন কি হচ্ছে? তুমি গাড়ি তো। আমি মমতার কাছে জবাবদিহি করতে পারবো না, আমি কাউকে বিশ্বাস করি না কবিতা। তুমি আগে বাড়িতে ঢুকবে, তারপর আমি যাবো। এ হচ্ছে মদন মিত্র। উনি কিন্তু দাঁড়িয়ে থাকেন এবং আমাকে বৌদি এসে, আমার বৌদি থাকেন ওখানে আর আমি থাকি দোতলায়, আমার বৌদি থাকেন একতলায়। উনি দরজা খুলে দিলেন, আমি ঢুকলাম, উঁকি মেরে দেখলাম তখনও ছেলেটা দাঁড়িয়ে আছে। ও তখনও দাঁড়িয়ে আছে। ঢুকলাম, ওইখান থেকে বললো চললাম। তার আগে বললো আমি মমতার কাছে কৈফিয়ত দিতে পারবো না, তোমার আবার কিছু একটা হবে, আমাকে ধরবে না। তা আমার মনে হয় একটা মানুষকে বোঝার জন্য বোধহয় এটা খুব কম নয়। এরকম কথা যদি আমি CPIM সম্পর্কে বলতে পারতাম, বেশ লাগতো। CPI, RSP, ফরওয়ার্ড ব্লক, এমনকি বিজেপি, যদিও জানি বলতে পারবো না কোনোদিন, কিন্তু বলতে চাই না তা কিন্তু না। কিছু ভালো দেখলে বলবো না, কেন বলুন, তাই না? কি আছে? একটা সময় এলো যখন আমি তৃণমূল ছেড়ে দিলাম, তখন মুকুল ছিলেন সেই পদে। আমি আমার MP পদ শেষ হলো, মমতা হাতে পায়ে ধরে আমায় দাঁড় করিয়েছিলেন। আর আমার বিজ্ঞানী বন্ধুরা, আমি পলিটিক্সের লোক নেই, আমি পলিটিক্যাল লোক, এবং এখন আমি পলিটিক্যাল কাজ করছি। কিন্তু পলিটিক্স আমার জীবন নয়। তা আমি তৃণমূল দলও ত্যাগ করলাম। তৃণমূল কবে ঢুকেছিলাম? যেদিন আমার নাম অ্যানাউন্স করলো সেদিন আমাকে মুকুল অ্যাফিডেভিট করেন,
এই প্রথম আমি তৃণমূলের সদস্য হলাম, এবং তখন মহাশ্বেতা দেবী ওরা সবাই বলেছিলেন কবির কিন্তু তৃণমূলের টিকিটে দাঁড়ানো সিভিল সোসাইটির ক্যান্ডিডেট, সুশীল সমাজের ক্যান্ডিডেট কবির সময় তৃণমূলের টিকিটে ছেড়ে দিলুম। তারপর একদিন মদনকে ফোন করেছিলাম, সেটা বোধহয় মদন মনে নেই, এত ব্যস্ত। ফোন করে বলছিলাম মদন ছাড়লুম। মদন বললেন কবিতা পলিটিক্সে কোনো শেষ নেই জানো তো। আজ মনে না, আমি কিন্তু ভুলি না। মদন খুব অদ্ভুত একটা, মানে কোনো ডিসপ্যাশনেট, অথচ আমার বন্ধু তো, আমরা তো বন্ধু, বেশি দেখা হয় না, ওই জন্য বন্ধুত্বটা বোধহয় আছে। উনি বললেন কবিতা এর কোনো শেষ নেই, আবার কবে আমাদের দেখা হবে কোনো ঠিক আছে। কাজে দেখাটা হলো, কিন্তু দেখাটা হলো। এবং আবার বলছি যে এরপর নিশ্চয়ই আমার বলার দরকার নেই যে আমি চাই মদন জিতুন, উনি জিতবেন, আমি জানি উনি জিতবেন। এবং আমার খুব ভাল লাগবে যদি আবার কখনো এখানে ওখানে দেখা হবে, হয় যদি, বড় ভালো লাগবে। আমি যেসব গান গাইছি এর অনেকটাই এই শহরটাকে নিয়ে, এই অদ্ভুত শহর, যে শহরটার চেহারা পাল্টে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত পরিষ্কার কলকাতা কোনোদিন দেখিনি, কোনোদিন ছিল না। ৭৩ পড়লাম, মাঝে ১৪ বছর মতন পাশ্চাত্যে ছিলাম, আসতাম তো দেশে, মানে এই দেশটায়। এবারে এত পরিষ্কার রাস্তা, দুর্গন্ধ মুক্ত রাস্তাঘাট, পথঘাট কোনোদিন দেখিনি। এত উজ্জ্বল আলো কোথাও দেখিনি। শঙ্করপুরে বেড়াতে গিয়েছিলাম, সমুদ্র সৈকতে দেখি সব আমার নবীন বন্ধুদের সঙ্গে, ওরাই নিয়ে গিয়েছিলেন, ওইখানে দেখি উজ্জ্বল আলো। ফলে কি হচ্ছে, একটাই বাজে হচ্ছে, এত উজ্জ্বল আলোয় বুড়ো মানুষ একটু প্রেমে পড়ে, বুঝতে পেরেছেন তো? এটা আশা করি আপনাদের জানেন, যদি না জানেন তো জেনে রাখুন। তা আমার তখন ইচ্ছে করছিল হয়তো সন্ধেবেলা সমুদ্র সৈকতে এটা একটু হয়তো সাগর সংগ্রামে সাঁতার কেটেছে, এই গানটা গাইতে গাইতে কারোর একটা হাত ধরে একটু হাঁটবো, এটা খুব একটা খারাপ হচ্ছে তো না, বাকিগুলো আমি আর বলছি না। এবারে এত উজ্জ্বল আলো যে হচ্ছে, মানে রোমান্টিক দৃশ্যটার আর অবতারণা হচ্ছে না। একটু যে রোমান্টিক হব সে উপায় নেই। আমি খুবই চাইছিলাম একজনের হাত ধরে একটু হাঁটি। আর তখন ওই সন্ধ্যের দিকে, তখন সন্ধ্যের পর এর জোয়ারটা আসে ওই বঙ্গোপসাগরের, যেগুলো আসছে তার পাশে যদি হেঁটে হেঁটে তথাপি মনের ভুল প্রশান্ত সাগরে পূর্ণিমা ভুবেন হাজারিকা সুর, তা ভাবছি আমি কানে গুনগুন গুনগুন করে গাইতে গাইতে, উপায় নেই। ভদ্রমহিলা এমন উজ্জ্বল আলো দিয়ে রেখেছেন মানুষেরও উপায় নেই, কিন্তু বদমাইশি করারও উপায় নেই। নিশ্চিন্তে নির্ভয় মানুষ ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের মুক্তি দিয়েছে কত দিক দিয়ে। আসলে দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝুনা, সে ছোটবেলায় প্রবন্ধ লিখতে হতো যে আজকে মমতা আছেন, আজকের মমতার সহকারীরা আছেন, আজকের মদন মিত্ররা আছেন, আজকে তৃণমূল কংগ্রেসের খুব সাধারণ লোকেরা আছেন। তারা আভেল নন, তারা ভালো ভালো বই পড়ে ওস্তাদি করেন না, তারা খুব স্বাভাবিক সহজ লোক, তারা আছেন। তাই কিন্তু আমরা বুঝতে পারছি না যে মেয়েরা নিশ্চিন্তে রাত্রির বেলা কাজে যাচ্ছেন, ফিরছেন। আমারই বাড়ির একটি মেয়ে, তিনি একজন ভেটেরিনারি সার্জন, তিনি রাত বিরেতে বাড়ি ফেরেন, তিনি ক্যানিং এর পশু হাসপাতালের চার্জে আছেন, তিনি কিন্তু রাত বিরেতে বাড়ি ফেরেন, কোনোদিন কোনো অসুবিধা হয় না। এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যদি, মানে ওর শত্রুদেরও এটা জানার কথা
যারা ভাবছেন, প্রথম কথা ভুল ভাবছেন, মমতা যাচ্ছেন না, মমতা থাকবেন। কেন মানুষ ওকে চায়, কিছু করার নেই। উনি যা কাজ করেছেন মানুষের জন্য, সাধারণ মানুষের যারা ফেসবুক করে তারা অন্য লোক। আর আমাদের দেশের সাধারণ মানুষ এখানে কজন আছেন যারা ফেসবুক করেন নিয়মিত? খুব কম। গ্রামের দিকে যান, কেউ নেই। কাজেই মনে আছে শঙ্করপুর থেকে ফেরার সময় আমি বাস থেকে মমতাকে ফোন করেছিলাম। আমি মমতার সঙ্গে খুব কম কথা বলি, প্রায় বলি না। তো উনি বলে, কি হয়েছে, কি এমন কিছু হয়নি, দারুণ তুমি তৈরি করেছো তোমরা সকলে মিলে, খুব মজা করলাম শঙ্করপুরে। মানে আরেকটু বলো কি খারাপ দেখলে? আমি খারাপ খুঁজছিলাম, দেখতে পেলাম না, মনে পড়লে তোমার বলবো। বলছি কিন্তু তুমি কবিতা, তুমি না নেগেটিভটাও বলো, কি নেগেটিভ। আমি তখন ওকে বলতে পারিনি যে আমি ভেবেছিলাম যে মেয়ের হাত ধরে বেড়াবো, সেটা হলো না, এত উজ্জ্বল আলো, সেটা আর বলিনি। পরে এই এখন হয়তো কেউ একটু ওকে বলে দেবে, হয়তো মদনই বলে দেবে। ফলে গড়িয়া হাঁটার মোড়, গড়িয়া হাঁটার মোড়, মিনি মিনি বাস বাস, গড়িয়া হাঁটার মোড়, মিনি মিনি বাস, বাসের টার্মিন আছে মদন মারা সারি সারি, মুখ চোখে নাক নাক, রোগা রোগা চেহারার কন্ডাক্টর, সব আমাদের জন্য, আমাদের জন্য। চৌরঙ্গির আলো এবং লোডশেডিং, পাখির জঙ্গল কাগজে নেই, আমাদের জন্য, আমাদের জন্য। বাজারের দরাদরি নীতিমাত দরকার, সানি দাবা বাজারে আমাদের টেরেসা, আমাদের জন্য, আমাদের জন্য। কুয়াশা কুয়াশা কাদা, ভোরবেলা গলা শোনায়, কুয়াশা কুয়াশা কাদা, ভোরবেলা গলা শোনায়, সারে গারে গাবা 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 বাধা 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 নিধানি, আমাদের জন্য, আমাদের জন্য। ফুটবলে ঝুলে যাওয়া অথবা লিপস্টিক, তাক করে উদাসীন আকাশ কুসুমকে, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ খুচরো পয়সা নেই, আমাদের জন্য, আমাদের জন্য। জানি জানি বাধা জানি জানি বাধা বানি গাবা জানি সানি জানি বানি বাধা। আমার 73 বছর বয়স হয়েছে। আমি খোলাখুলি আহ্বান করছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেন, একজন শিল্পীকে দাঁড় করেন আমার সামনে যিনি আমার সঙ্গে পার পাবেন। সিপিএম, বিজেপি, আরএসএস, জামাতে ইসলামী, কে একটা ভাইজান না কে আছেন, তারা কারা আছেন, অনুগ্রহ করে একবার চেষ্টা করে দেখুন। আগে আমাকে সামলান, তারপর মমতাকে সামলাবেন। কেমন? আগে আমাকে একবার সামলে নিন। Bani 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 আমাদের জন্য গজলের ছায়রা আধুনিক শিবের গজন আমাদের জন্য টেলিভিশনের ঝাঁকা পিছিয়ে ফেলে কলকাতা দলে শোনা যাক হিন্দি প্রচার আমাদের জন্য, আমাদের জন্য। মমতা নন্দীগ্রামের জন্য।
ক্রেতা বেশ্যা দালাল থেকে ধাবিত রয়ে ট্যাক্সি চালক পুলিশের ইটমিট আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্যই ভোরের আকাশ লালচে বুড়ের প্রাণে আসে আমাদের জন্যই মিষ্টি সকাল নীলের কবিরে হাসে একা মহাকাল আমাদের জন্যই বৃষ্টি এসেছে কারণ প্রাণের কানে দোল ভেসেছে মৌমাছি খুঁজে মারে আমাদের মধু আকাশ ডাকছে আজ আমাদের শুধু সমুদ্র ঢেউ ভাঙে আমাদের নামে আমাদের গ্রামে সমুদ্র ঢেউ ভাঙে আমাদের নামে শ্রমিকের দেহ থেকে আমাদের গ্রামে যে যেখানে লড়ে যায় আমাদের লড়া জীবনের কথা বলা গাবে মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজ আগামীর আমরাই গঙ্গাই আমি তুমি ইটকাট কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটা নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা শুনি তোমাকে শুনি আমি যাবো বহুদূর ফিরে আসবো আমি তোমার সুবাসী থাকবো তোমার মুখে আর আশেপাশে আমাকে পড়লে মনে করছো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের আমাকে পড়লে মনে করছো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে করছো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে মদন একবার এসো মদন মিত্র আমার অনেক দিনের বন্ধু আমি আর উঠছি না মদন আমার অনেক দিনের বন্ধু আমি কোনোদিন ভুলবো না ওই রাত্রিটা কেউ আমাদের পাশে ছিল না উনি ছিলেন আমাদের অসহায় ছেলেমেয়েরা সিপিএম যা ইচ্ছে তাই করছিল এই মানুষটি কিন্তু প্রত্যেককে বাড়ি পৌঁছে দিয়েছিলেন ইনি এবং এর বন্ধু আবার কি না এই বরণ করলে কিন্তু বিয়ে দিতে হবে আমি বলি বরণ ফরণ করবে না এই বদন আমি বলছি রিস্ক নিচ্ছ তুমি এই জন্য মুশকিল এই তৃণমূল কংগ্রেসের এই জন্য আমি তৃণমূল করি না মানে এত বরণ করে অথচ কেউ বরণিয়া কাউকে দেয় না জানেন তো মানে সমানে বরণ করছে এখানেও কিন্তু নন্দীগ্রামে বলছিলাম এই বরণ করবে না তাহলে বিয়ে দিতে হবে কিন্তু মদন দেখ আমি জানি আপনারা মদনের সমর্থক মদনকে যারা চেনেন তারা তো একরকম যারা চেনেন না যদি ওর সঙ্গে আলাপ করেন দুটো কথা বলো না দুটো কথা বলো ভালো লাগবে অ্যাকচুয়ালি আমার সঙ্গে কবিতার ব্যক্তিগত আলাপ ছিল না আমাদের ওখানে রাসবিহারিতে একটা দোকান ছিল অনেকেই জানেন না দোকানটার নাম মেলোডি এবং আমি শুনেছি যে ভারতবর্ষের অনেক বড় বড় সঙ্গীত শিল্পী দোকানে গিয়ে খবর নিতেন কিরকম বিক্রি হলো রেকর্ড তখন আমি তৃণমূল যুব প্রেসিডেন্ট সময় খুব খারাপ চারিদিকে মারধর আর 543-এ মমতা একমাত্র এমপি মানে কোনো পৌরসভা নেই পঞ্চায়েত নেই হঠাৎ মমতা ব্যানার্জি আমায় ডেকে বলে তুমি আজ থেকে যুব প্রেসিডেন্ট আমি বললাম তুমি একমাত্র এমপি 543-এ আর কলকাতা পৌরসভা ছিল সেটাও চলে গেল কোথাও কোনো চেয়ারম্যান নেই কিচ্ছু নেই কামারহাটি তো ছেড়ে দিল তখন আমি রোজই বাইরে মিটিং করতে যাই তো আমি গিয়ে মেলোডিতে বললাম যে ভালো কিছু গান দেবেন তখন আমায় উনি বললেন যে আপনি এই ক্যাসেটটা নিন আমি বললাম যে আমি তো আশা করেছিলাম যে গোল্ডেন মোমেন্টস লতা আশা হেমন্ত কিশোর এবং বিশ্বাস করুন আমার যে ক্যাসেটটা দিয়েছিলেন সেই ক্যাসেটটা ছিল
তারপরে আমি আর ক্যাসেটটা কোনোদিন ছাড়িনি। ক্যাসেটটা ছিল সকালে সন্ধ্যায় শুধু তোমাকে চিনি, বৃষ্টিতে বর্ষাতে শুধু তোমাকে চাই। সেদিন থেকে আমি বুঝে গেলাম উনি বিদেশে ছিলেন। আসলে আমার না চেনার কারণ হচ্ছে উনি জার্মানিতে ছিলেন, আমার ভুল না হলে। উনি প্রায় 1 যুগ জার্মানিতে ছিলেন, আমেরিকাতে তারপরে আমেরিকা। 14 বছর। এবং এই যে আজকে গান শুনছেন, এই যে নতুন একটা গান যাকে আমরা অনেকে জীবন, না 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 আধুনিক আমি অনেকেই বলেছি, অনেকে জাহান্নামে যাক। হ্যাঁ, আধুনিক গান। এই গানের যিনি তৈরি করেছেন তার নাম কবি সুমন। আমার কবিতা সম্বন্ধে বেশি বলতে গেলে আমার হাত পা কাঁপে, তার কারণ মমতা ব্যানার্জি ওকে প্রচণ্ড সম্মান করেন, অন্যভাবে দেখেন। তবে আমার সেটা মনে আছে, সেদিন রাত্রে আসলে তারা টিভিটা ছিল নলবনের পাশে, বড্ড ফাঁকা, আর ওখান থেকে প্রোগ্রাম করে নামলে সিপিএম খুব পেটাত। সেদিনকে আমি যত সুমনদাকে বলছি যে কবিতা তুমি ওপরে ওঠো, উনি বলছেন তুমি আগে বাড়ি যাও, তুমি বাড়ি গিয়ে আমায় ফোন করো, কে কাকে ওঠাবে। সেই দিনটার কথা আমার মনে আছে। আমি কৃতজ্ঞ, এবং দক্ষিণেশ্বর আড়িয়াদহবাসী হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কবি সুমনের মতো একজন মানুষ আজকে কে জিতবে, কে হারবে, কে মিটিংয়ে লোক বেশি হবে, এটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে কি নিতে এসেছিলাম, কি নিয়ে গেলাম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে কবি সুমনকে পেয়েছি, এবং কবি সুমন মানে কলকাতা বাংলা নয়, এটা আন্তর্জাতিক ব্যাপার। এবং আমি মনে করি দক্ষিণেশ্বর আড়িয়াদহের মানুষের সেই ভাবনা চিন্তার মতো মানসিকতা আছে। নাহলে আমরা আজকে এখানে একজন যে কোনো ফিল্ম স্টারকে দিয়ে মিটিং করাতেই পারতাম, কিন্তু ফিল্ম স্টার আসতো যেত, কিন্তু কবি সুমন এই যে ঘুরে গেল, এটা আজ থেকে 20 বছর বাদেও আলোচনা হবে তিনি কি বলেছিলেন। এবং ওই দিনটার কথা আমার মনে আছে। হঠাৎ মমতা ব্যানার্জি বলছেন এই বসুন বসুন, কেউ কিছু করবেন না। হঠাৎ দেখলাম আমি কবিতা বলছেন এই তোমরা যা পারো করো, আমি চললাম। আরে কোথায় গেল কোথায় গেল, দেখ দেখ দেখ। হঠাৎ দেখি উনি গিয়ে মেট্রোয় গরিনা ক্রসিং এর মধ্যে বসে পড়েছেন একা। ওই যে অসীম গিরি মানে সে আরেকজন কাণ্ড। আমি তখন দেখছি এক্ষুনি পুলিশ এসে মারবে ধরবে, মানে বুঝতে পারছে নন্দীগ্রামে গুলি চলেছে। এই যে এত নন্দীগ্রাম শোনেন না, কখনো শুনেছেন এই নন্দীগ্রামে কবি সুমনের কি অবদান? এগুলো এগুলো এলিজি পড়েছেন? এলিজি বলে একটা পোয়েম ছিল, টমসে লেখা থাকতো। এই এলিজির কথা, এগুলোকে বলে গাথা। এই গাথা কিছু লেখা হয় না। তবে আমি তথাগতর কাছে কৃতজ্ঞ যে কবি সুমন আজকে আমার এখানে প্রোগ্রাম করতে এসেছেন। আমি আপনাদের সকলের বলছি কি লাভ হলো, কি হলো, কি গেল, কিচ্ছু না। আপনাদের মনে আছে কে এলো বলে একটা পার্টি হয়েছিল, কামতাপুরি লিবারেশন অনুষ্ঠান। আমরা বলতাম কে এলো কে গেল, কিছু এসে গেল না। আর কবি লিখলেন রূপ সনাতন রহেন দুজন, সাধন ভোজন রত, কে আসে কে যায় ব্রজে তার খোঁজ, রাখেন নতশত। আমার কাছে ম্যাটার একটাই, কবি সুমনকে আমি পেয়েছি, এবং এর জন্য আমি সুমনদা আপনাকে আমি নমস্কার, থ্যাংক ইউ। এই মদন যেটা যে নামটা বললেন, এটা একটু জেনে রাখুন। এই যে জীবনমুখী গান, এটা খুব মস্ত বড় শিল্পী, সং রাইটার, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রীযুক্ত শ্রী শ্রী নচিকেতা চক্রবর্তীর প্রথম যে অ্যালবামটা বেরোয় 1993 সালে, এই বেশ ভালো আছি, তাতে লেখা ছিল জীবনমুখী গান। এটা আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বা আর যারা গান তৈরি করেন আধুনিক বাংলা গান। তেমনি উনি তখন সিপিএম এর লোক ছিলেন, একেবারে সিপিএম এর ভালো, খুব ভালো। তেমনি আর একজন সিপিএম এর অসামান্য লোক ছিলেন, খুব ভালো গায়ক, খুব ইন্টারেস্টিং একজন মানুষ। আমার জীবনেও তার খুব ইন্টারেস্টিং অবদান, শ্রী শুভেন্দু নাইক। তিনিও সেই সময়
লোকগানের একটা অ্যালবাম করেন, তাতে নাম দিয়েছিলেন জীবনমুখী লোকগান। মানে এই কথাটা লোকের ভাল লেগে গেল, তাই চলছে। কিন্তু আধুনিক গান তো আধুনিক গান, তাই না? মিছিমিছি আর জীবন জীবন দরকার। চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার। চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার। চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে, চেনা চিৎকার। চেনা চোখ, চেনা ঠোঁট, চেনা ছেলেদের চোট, চেনা মোড়ে, চেনা দঙ্গল, চেনা ভাঙা পথ ঘাট, চেনা বাড়ি, চেনা মাঠ, চেনা নাগরিক জঙ্গল। চেনা বাস, চেনা দুধ, চেনা রুটি বিস্কুট, চেনা চেনা পায়ের গিলাস। চেনা বাস, চেনা দুধ, চেনা চেনা বিস্কুট, চেনা চেনা পায়ের গিলাস। চেনা সিগারেট খাওয়া, চেনা পথে হেঁটে যাওয়া, চেনা ছবি স্বপ্নের লাশ। চেনা বাস, চেনা দুধ, চেনা রুটি বিস্কুট, চেনা চেনা চায়ের গিলাস। চেনা সিগারেট খাওয়া, চেনা পথে হেঁটে যাওয়া, চেনা ছবি স্বপ্নের লাশ। চেনা রাগ, চেনা ক্রোধ, চেনা চেনা প্রতিশোধ, চেনা ছুরি, চেনা আক্রোশ। চেনা ঘৃণা, বিদ্বেষ, চেনা লজ্জা, বিদ্বেষ, চেনা ভয়, অচেনা দোষ। চেনা সুর, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার। চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে কড়া লাগা, চেনা রাতে, চেনা চিৎকার। বন্ধুরা, একটা সময় আমরা আছি যখন মানুষ আর পলিটিক্যাল কথা বলছে। পলিটিক্যাল কথা বলতে গিয়ে যারা বিরোধী তারা শুধু গালাগাল করছে, তাদের আসলে কোনো পলিটিক্যাল কথা বলার নেই। সে ক্ষমতাটা হারিয়েছে। নিজেদের যারা বামপন্থী বলছে তারা প্রায় সকলে, প্রায় বিনা ব্যতিক্রমে, একটি মাত্র ব্যতিক্রম, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ধার থেকে শুধু গালাগাল করছে। আমি বলছি না উনি যে কাজগুলো করেছেন সেগুলো সুখ্যাতি, না না, তা কেন করবেন? কাজগুলো তারা নেবেন, ভোগ করবেন, সুখ্যাতি করবেন না, কিন্তু তারা গালাগাল করছে। বিজেপি আর কি করবে? একটি ব্যক্তি আছেন, এমপি ছিলেন, এখন বোধহয় বিধায়ক করছেন। তিনি আমাকে গালাগাল করার আগে সবসময় আগে মমতাকে গালাগাল করেন। তা আমি তাকে একদিন বললাম, বাবু আমি টালিগঞ্জে দাঁড়িয়েছি, হ্যাঁ। আমি বললাম যে বাবা, ওর নাম বাবুল সুপ্রিয়, বা মানে কচি খোকা সুজি থাকার চেষ্টা করি। আমি বললাম যে বাবু, সবচেয়ে ভালো হয় তুমি মমতাকে গালাগাল দিচ্ছ তো। আমি মমতার ডোবার নয়, জানো তো। তুমি হলে প্রধানমন্ত্রী নেড়ি, আর আমি মমতার ডোবার নয়। তুমি একটা কাজ করো না, আমার সঙ্গে গানে এসো, গান গাও না, এটা মঞ্চে তুমি গান গাও, আমি মমতার হয়ে গান গাই। তুমি বিজেপির হয়ে, RSS এর হয়ে, হিন্দু মহাসভার হয়ে মুসলমানদের বিরুদ্ধে গান গাও। এসো, আমরা দুজনে শ্যামা সঙ্গীত গাই, পারবে? ছোট্ট ছিল, আহারে, দু একটা ভোট দেবেন ওকে, কেমন? ওর নাম
শ্রী শ্রী শ্রীমান শ্রীযুক্ত বাবুল সুপ্রিয়, ভালো। কিন্তু একজন আছেন যিনি সরাসরি শনাক্ত করেছিলেন এই পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে প্রধান শত্রু কিন্তু বিজেপি। আমাদের প্রধান শত্রু বিজেপি। ইনিও একজন মার্ক্সবাদী। একমাত্র তিনি খুব সরাসরি শনাক্ত করছেন, আর বাকিরা না। বিজেপি এবং তৃণমূল কি করে যেটা হয়, কি করে হয়? তা যে মানুষটি, এবং আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগলো, তিনি কিন্তু তার নিরাময় কামনা করলেন প্রকাশ্যে। তাকে কি গালাগাল দিল সিপিএম এবং অন্যান্য বামপন্থীরা। এই মানুষটির নাম শ্রী দীপঙ্কর ভট্টাচার্য। আমি তাকে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে, কারণ তিনি এখনো পলিটিক্যাল, সুস্থ পলিটিক্যাল ডিসকোর্সের ক্ষেত্রটাকে রেখেছেন। তিনি লাল নিশানের অপমান করেননি, তিনি মার্ক্সবাদকে হেয় করেননি। বলা বাহুল্য, তার সঙ্গে ভোটের লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তিনি সিপিআইএম এর লিবারেশন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের, বলা বাহুল্য। কিন্তু তিনি একজন সভ্য ভদ্রলোক। অনেকদিন পরে বামপন্থীদের মধ্যে একজন ভদ্রলোককে দেখা গেল। এবং দীপঙ্করের সঙ্গে অনেকদিন আমার দেখা সাক্ষাৎ হয়নি। আমি তার জন্য একটা গান গাইব। এই গানটা আমিও নকশালবাড়ি ফাঁসিদের অভ্যুত্থানের সম্পূর্ণ সমর্থক ছিলাম, এখনো তাই। এবং যে অসামান্য সংগ্রামী মানুষরা তার পেছনে ছিলেন, তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। আমি এখনো স্মরণ করি, কেন তাদের মধ্যে আমার দু একজন বন্ধুও ছিলেন। আমি একটি গান গাইব সম্পূর্ণভাবে এই মানুষটির জন্য, যিনি এখনো এই প্রচন্ড হতভাগ্য সময়েও তিনি কিন্তু গণতন্ত্রের মূল আত্মাটাকে রক্ষা করতে পারছেন মার্ক্সবাদী ক্যাম্প থেকে। তিনি তো বামপন্থী, কিন্তু তিনি সভ্য। আশা করি আমাদের সিপিএম দল এবং অন্যান্য নকশালপন্থীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অকাতরে শুধু গালমন্দ করছেন, তারা দীপঙ্কর ভট্টাচার্যকে দেখে শিখবেন। বিশেষ করে নবীনরা তারা শিখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করার দরকার নেই, তাই বলে অকারণে শুধু গালগাল করবেন কেন, তাই না? সেটা কেমন? আমি যে গানটি গাইব, এই গানটি আমাদের যৌবনের গান। 66-67 সালে নকশালবাড়িতে এবং ফাঁসি দেওয়ার অভ্যুত্থান হয়েছিল। উত্তরে গিরিরাজ হিমালয়, বুকে তিস্তার ধারা বিরাম, সেথা আছে অরণ্য প্রান্ত, নকশাল বাড়ি তার নাম। আমার অভিবাদন নেন দীপঙ্কর, আমার অভিবাদন নেন। উত্তরে গিরিরাজ হিমালয়, বুকে তিস্তার ধারা অবিরাম, সেথা আছে অরণ্য প্রান্ত, নকশাল বাড়ি তার নাম, নকশাল বাড়ি তার নাম। ছিল সেথা আমাদের হাতে, লেখা আছে লাল ইতিহাস। সম্মেলনে এই সুরুর গানে তোমাদের
জানাই সালাম, তোমাদের জানাই সালাম, তোমাদের জানাই সালাম। এটা শেষে গাওয়া হতো, আমি শুরুতে গাইলাম, আর এর পরেই গাইব এই গানটি। আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মিটিং করছি, সিপিআইএম অপশাসিত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, তখনও কিন্তু ভোট টোটের প্রশ্নই নেই। যখন মদনের সঙ্গে আলাপ হচ্ছে, তখন কি গালাল, কেন? আমি মমতার পাশে আছি। তার আগে কিন্তু আমি সিপিআইএম এর হয়ে কিন্তু ভোটের প্রচার করেছি কংগ্রেসের বিরুদ্ধে অনেক আগে, তখন আমি ঠিক লোক ছিলাম। এই গানটি ছোট্ট একটি গান আমি মমতার জন্য তৈরি করেছিলাম, কখনো রেকর্ডিং হয়নি। বামের পাশে বসলেই কিন্তু হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। বামের ঘরে যদি সিঁধিয়ে যেতে পারেন, ব্যাস। মমতার পাশে বসলেই কিন্তু বদনাম। আর ঠিক এই কারণে আমি মেয়েটাকে ভালোবাসি, ঠিক এই কারণে আমি মমতাকে ভালোবাসি। বামের পাশে বসলে সিদ্ধ কাম, বামের ঘরে সিঁধিয়ে গেলেই হয়। বামের পাশে বসলে সিদ্ধ কাম, বামের ঘরে সিঁধিয়ে গেলেই হয়। তোমার পাশে বসলেই বদনাম, তোমার পাশে বসলেই বদনাম। সেই কারণেই গাইছি তোমার জয়। বামের পাশে বসলে সিদ্ধ কাম, বামের ঘরে সিঁধিয়ে গেলেই হয়। তোমার পাশে বসলেই বদনাম, সেই কারণেই চাইছি তোমার জয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে 300-400 বছর লাগবে। উনি একজন ফেনোমেনন। মাওসেতুংকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ফরাসি বিপ্লব সম্পর্কে কিছু বলবেন? উনি বলেছিলেন 300 বছর পর জিজ্ঞেস করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, ফেনোমেনন, কোন হিসেবের মধ্যে উনি পড়েন না। এরকম একজন ফেনোমেনাল কর্মী, সমাজকর্মী, সাধারণ মানুষের বন্ধু দীর্ঘকাল আসেন, পৃথিবীতে বিরল। একটি নবীন ছেলের সঙ্গে একটা তৃণমূলেরই একটা মিটিংয়ে দেখা হলো। তিনি বললেন, কবিতা, আমি নামখানা কলেজে ইতিহাস পড়াই। সেখানে 3টি ছেলে, বাকি সব মেয়ে, সবাই কন্যাশ্রীর জন্য পড়ছে। সবাই কিন্তু মেয়ে, বাকি কন্যাশ্রীর জন্য তারা পড়তে পারছে। আমি বললেন, কবিতা জানো, আমি না চাকরি করছি কন্যাশ্রীটা আছে বলে, এই চাকরিটা আমি পেতাম না। এখন ওনার নোবেল পুরস্কার পাওয়া উচিত, শান্তি পুরস্কার। ওনার যে আইডিয়াটা এবং যেভাবে সেটা এক্সিকিউটেড করছে, কোনোদিন হয়নি তো। এটা অ্যাপ্রিসিয়েট করার লোক ভারতে কিন্তু আছেন, বাঙালিদের মধ্যেও আছেন, কিন্তু তারা কেউ ফেসবুক করেন না, তারা হোয়াটসঅ্যাপ করেন না, তারা স্বাভাবিক জীবনযাপন করেন, সংসার ধর্ম পালন করেন, স্কুলে যান, কলেজে যান, চাকরি করেন, প্রেম করেন, বিয়ে করেন, বিবাহ বিচ্ছেদ করেন, ছেলে মেয়ের জন্ম দেন, কষ্ট পেলে কাঁদেন, দুঃখ হলে কাঁদেন, হাসি পেলে হাসেন, ঠাট্টা তামাশা করেন। তারা বিপ্লবী নন, তারা বেঁচে আছে। একের পর এক যে কাজগুলো, একটা সাইকেল যে কি রেভলিউশনাইজ করতে পারে, আমরা যারা শহরে থাকি আমরা কোত্থেকে জানবো? ভেবে দেখুন, সেদিন নন্দীগ্রামে শেষ যে মিটিংটা হলো, তাতে একটি ছেলে একদম সামনে বসে, এটা কিশোর, কত বয়স হবে, বালক তখন, 10-11 বেশি না বয়স, একা
পেছনে সব বড়রা। আমি কি বললাম, এই আজকে স্কুলে গিয়েছিলে, যেতে পারো নি বোধ হয়? না, বলো না বন্ধ, ওই সৈন্যদের রেখেছে। না, বলে হ্যাঁ, এখানে তো সৈন্যদের রেখেছে, না স্কুল বন্ধ। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার সাইকেল আছে? হ্যাঁ। কে দিয়েছে গো? না, মমতা। একটা ছোট্ট উত্তর, কে দিয়েছে গো? মমতা। আর কি চাই বলুন তো, আর কি চাই? এবারে এই মদন, এই আমার কথা শোনো, আমি বলে বলে হয়রান। আমি নাম বলছি না, কাদের বলেছি, মমতাকে বলিনি। কেন মমতাকে বলবো কেন? মমতার সঙ্গে খুব কম কথা হয় না। একটু কতগুলো ভিডিও করা যেত না? হ্যাঁ, এখনো করা যেত। কতগুলো ভিডিও দয়া করে যেন গান আর কবিতা না থাকে, বাচিক শিল্পী এবং সঙ্গীত যেন না থাকে। কি হয়েছে সমাজে, কি পরিবর্তনটা হচ্ছে? ছেলে মেয়েগুলোর একটা ছবি ওঠে না। হ্যাঁ, কেউ আমার কথা শুনতো না। আমি তৃণমূল করি না তো, আমি তৃণমূলের সমর্থক, আমি ভালোবাসি, আমি চাই না জিতে। এই একটা ভাবুন, একটা গ্রামের গুরু, একটা ছেলে আর একটা মেয়ে, ধরুন তার নাম আয়েশা। এরা দুজন স্কুলে যান, সাইকেল পেয়েছেন বলে কত তাড়াতাড়ি যেতে পারেন, কত তাড়াতাড়ি ফিরতে পারেন। মাঝপথে আয়েশাকে বাড়ি ফিরে মাকে সাহায্য করতে হয়, ভুল কেউ কিছু এটা ওটা করতে হয়। মাঝখানে একটা কৃষ্ণচূড়া বা রাধাচূড়া গাছের তলায় তারা দাঁড়ান, হয় ভুলু অপেক্ষা করেন আয়েশার জন্য, নয় আয়েশা অপেক্ষা করেন ভুলুর জন্য। খুব বেশিক্ষণ সময় কিন্তু নেই, গ্রামও মুশকিল, তাকাচ্ছে এ তাকাচ্ছে সে তাকাচ্ছে। কিন্তু ওই সাইকেলটা ছিল বলে তারা স্কুলেও যেতে পারলেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বাড়ির কাজও করতে পারলেন। মাঝপথে জীবনের যে সবচেয়ে সুন্দর জিনিস সেটা করতে পারলেন, প্রেম। তাদের হয়তো আর দেখাই হবে না কোনোদিন, তারা হয়তো বিয়ে করবে না, যেন না করেন। প্রেমের পর বিয়ে করলে প্রেম থাকে না, ধ্বংস হয়ে যায়। বন্ধুত্ব থেকে প্রেম হলে বন্ধুত্ব থাকে না, ধ্বংস হয়ে যায়। কিন্তু এই যে ছোট্ট একটা গল্প, এটা সম্ভব হলো সাইকেলের জন্য। ভেবে দেখুন, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, হাসক বিশুক খাবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বল চাল, পুরনো ঘর পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো ঝরে, দেখা হবে তোমায় আমায়। এই ছেলেটার ভরে মদন মিত্র। বিজেপিতে কিছু হবে না, তার সবচেয়ে বড় প্রমাণ ওদের ঘটে বুদ্ধি থাকলে ওরা আমায় ধরার চেষ্টা করছে, তাই না? সিপিএম জানতো আমি ওদের সঙ্গে থাকবো না, আর দীপঙ্কর জানেন আমি ওকে খুব সাপোর্টিভ। দলে হয়তো আমি যাবো না, কোনো দলেই থাকবো না, কিন্তু কোথাও একটা আমি দীপঙ্করের পাশেই থাকবো। কত বর্ধ, হাজার হাজার কোটি টাকা নাকি ওদের আছে, কে তাকে দেয়? আমাকে দিলে কি সুন্দরের জন্য গান তৈরি করতাম। বলে ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখ বিসুখ আমার পরে ঝিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বঞ্চল, পুরনো ঘর পুরানো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
তো অনেক কিছু পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি। স্বপ্নগুলো ছেড়েছ কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, করো বন্ধ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ধরে। আমারও তো বয়স হচ্ছে ধীরে কাশি, আমারও তো বয়স হচ্ছে ধীরে কাশি। হাসিতে তোমার থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেছে নেবার স্বপ্ন তাকে জাপটে ধরে থেকো। দিন বদলের স্বপ্ন তাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, করো কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় তৃণমূলের ভোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম উনি একজন ফেনোমেনন, আজ থেকে 300 বছর পরে তার নামে মন্দির হবে, ব্রত হবে। সেই সভায় আমি অন্যান্য রাজনৈতিক মন্দিরের মুক্তির সঙ্গে মমতা আমাদের মদন মিত্র, আমার বন্ধু মদন মিত্রর মুক্তি দাবি করেছিলাম। আমি তো শুধু মদন মিত্রের মুক্তি দাবি করিনি, আমাদের বামপন্থীরা এমনই বাম, তোমাদের বিধি বাম। ওরা আমার নামে ওরা একটাই জিনিস পায়, খিস্তি করে। এবারে একটা জায়গায় সমর সেনের 100 বছর, খুব বেশি লোক সমর সেনকে চেনেন না। আমি সমর বাবুর সঙ্গে কাজ করেছি, আমার পত্রিকায় লিখতাম। তাই যাদবপুরের এই বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে আমি সমরবাবুর ওপর বক্তব্য রাখতাম। সেখানে তমঘ্ন নামে একটা নেংটি ইঁদুর, সে নাকি বিশাল বিপ্লবী, সে গায়ে একটা নামাবলী দিয়ে এবারে আমায় ভেঙাচ্ছে আর কি, মানে পুরোহিত হয়ে মমতার পুজো করছে, বুঝতে পেরেছেন? তো মমতারই তো পুজো করবো, তোর বাপের করবো নাকি, কি আছে? এবারে আমার কিছু নবীন বন্ধু সেখানে গিয়েছিলেন, তাদের মধ্যে 3টি মেয়ে ছিলেন, 3জনেই এখানে হাজির। আর তারা কিন্তু নিতান্তই বাঙালি মধ্যবিত্ত মহিলা। কেমন? আচ্ছা, 2টি ছেলে ছিলেন, যুবক, 3 যুবতী, 2 যুবক। এবারে আমি আবার ওদের বলছি আপনারা আসুন না, বসে শুনুন না বক্তব্য। এবার আর এক ধরনের গালাগাল দিচ্ছে। এবারে তমঘোষ প্রেসিডেন্সি কলেজ, সব ভালো ভালো লোকেরা নাকি তৈরি হয়, কি ভালো লোকই না তৈরি হচ্ছে প্রেসিডেন্সি। এবারে সমানে মমতা আর আমাকে ভেঙাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি কিচ্ছু বলছি না। এবারে কি সুন্দর আমার ওই 2 পরিচিত মেয়ে, একজন একটু পেছনে, 2জন গেলেন, এক চড় মারলেন, মনে হয় চড় মারলেন, কি মারলেন, চড়ই হবে। আর যে ছেলেটি, উনিও যে 2 যুবক ছিলেন তারাও এখানে এসছেন, তাদের একজন গিয়ে ওই যা সব করছিল পুজো আচ্ছা ওগুলো তুলে এরকম করে ফেলে দিল। ব্যাস হয়ে গেল, বিপ্লবীদের প্রতিবাদ হয়ে গেল। ওদের কারণ এবার 2টি মেয়ে চড়ালো মানে এমন কেউ জোরে মারেনি, জোরে মারলে ওদের ওই বিপ্লবটা পশ্চাৎদেশ দিয়ে বেরিয়ে যেত, থাকতো না। এবারে বলছে আমাকে, আপনি এত গুন্ডা নিয়ে আসেন কেন? যা বাবা, আমাদের বিপ্লবীদের এরকম দুরবস্থা। আমায় যদি একটি মেয়ে এরকম সুন্দর করে এই বলে, আমি তো বলবো আর একটা বলবো, আমাদের যারা বিপ্লবী বলে চলছেন তারা, আরে আহা তমগ্নবাবু, ও তমগ্নবাবু, এরা বিপ্লব করেন। দ্বিজেন মুখোপাধ্যায় আমাদের সকলের ভালোবাসার লোক, চলে গেলেন। এক বিপ্লবী, তার নাম জয়রাজ, আমি নামগুলো বলছি, বেশ করছি,
এরা সব তৃণমূল বিরোধী, এরা সব মমতা বিরোধী, এরা সব বিপ্লবী। তিনি ফেসবুকে লিখলেন, ভাবছি শালগুলোর কি হবে। ভাবতে পারেন ভারতের কোনো জাতি এটা করবে না, একমাত্র বাঙালি পারে এটা করতে। একজন মানুষ চলে গেছেন, তিনি দ্বিজেন মুখোপাধ্যায়, কিন্তু যদি দ্বিজেন মুখোপাধ্যায় নাও হতেন, ভাবছি শালগুলোর কি হবে। শিল্পীদের শাল দেয় না, এরা আমাদের বিপ্লবী। এদের চেয়ে তৃণমূল কংগ্রেস অনেক ভালো। আমার এইসব বিপ্লবের চেয়ে আমার মদন মিত্রকে অনেক বেশি সলিড লোক বলে মনে হয়, অনেক বেশি। যদি ভাবো কিঞ্চ আমায় ভুল ভেবেছ, যদি ভাবো কিঞ্চ আমায় ভুল ভেবেছ, কেনা যায় কণ্ঠ আমার দফা দফা, কেনা যায় কণ্ঠ আমার দফা দফা, বুঝি রোজগারের ছুটে করছি দফা। দু হাতের আঙুল গুলো কিনতে পারো, হাবুসিও নেই আপত্তি নেই আমারও। আমাকে না আমার আপোষ কিনছ তুমি, আমাকে না আমার আপোষ কিনছ তুমি, বলকে জিতলো তবে জন্মভূমি জন্মভূমি। যদি ভাবো কিনছ আমায় ভুল ভেবেছ, টাকাতেই চলছে সবার পাকস্থলী, কেনার বেচানি বেরস্থালি, নিপাগারে রবীন্দ্রনাথ রেখে হাজারের খাবার হয়ে উঠছে পিঠে। প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার, প্রতিবাদ করতে গেলেও খাবার দাবার। সে তুমি শ্রমিক কিংবা তদিনা, সে তুমি শ্রমিক কিংবা তাধীন ধিনা, পেটে চাই খাবার নয় তো দিন চলে না, দিন চলে না। যদি ভাবো খাচ্ছ আমায় ভুলে ভেবেছ, যদি ভাবো খাচ্ছ আমায় ভুলে ভেবেছ, খাওয়া যায় কণ্ঠ আমার দাবা দাবা, অধজন হলে দু হাতের আঙুল গুলো খেতেও পারো, আভাসেও নেই আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি, আমাকে না আমার আপোষ খাচ্ছ তুমি, বলকে জিতলো তবে জন্মভূমি জন্মভূমি। যদি ভাবো কিঞ্চ আমায় ভুলে ভেবেছ, কেউ বেছে তার মেহনতাদের বেশি, কেউ বেছে চুলের বাহার বেশি, কেউ বেছে প্রবন্ধ করতে পারে, আমি বেছি আমার পঞ্চতলার হাতে, বেছি আমি আমার পদ্ম সুরের ভাষা, বিরক্তি ঘেন্না এবং ভালোবাসা। ভাষাটাও পণ্য এখন বাজার দরে, ভাষাটাও পণ্য এখন বাজার দরে, বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে। বেছি দিন পাল্টে দেবার গানের জবাব, বেছি দিন পাল্টে দেবার গানের জবাব, কোনদিন হয়তো আর কোনো গান। টাকা ডুমা ডুম নিয়ম ছেড়ে, টাকা ডুমা ডুম নিয়ম ছেড়ে, মানুষের জন্য সুদিন আনবে কেড়ে, আনবে কেড়ে। যদি ভাবো কিঞ্চ আমায় ভুলে ভেবেছ, যদি ভাবো কিঞ্চ আমায় ভুলে ভেবেছ, যদি ভাবো কিঞ্চ আমায় ভুল ভেবেছ। এই এলাকাটা আমি খুব ভালো চিনি না, দক্ষিণেশ্বরে ছাত্র জীবনে দু একবার এসেছি। আমি একজনের খুব ভক্ত, কিন্তু তাকে আমি ঠাকুর ঠাকুর এসব বলি না, তার খুব ভক্ত শ্রীরামকৃষ্ণ। এবং তার ঘরে গিয়ে দু তিনজন বন্ধু মিলে বসে থাকতাম মাঝে মাঝে। তারপরে কিন্তু কোনো আলাদা ভক্তি আমার চিত্তে নেই, কারোর সম্পর্কে নেই, ঈশ্বর আলাদা কোথাও আমার কোনো ভক্তি নেই। তা আর অন্যদিকে বালি উত্তরপাড়া এই অঞ্চলগুলো না, গঙ্গার ওই পারে উত্তরপাড়া, ওই উত্তরপাড়ায় আমার কিছু বন্ধু ছিলেন, এখনো তারা আছেন দু একজন,
চলে গেছেন অকালে। এবং উত্তরপাড়ায় মাঝে মাঝে যখন যেতাম, ওই গঙ্গার ধারে আমরা গল্প করতাম। আর এই গঙ্গার ধারে যখন উত্তরপাড়া বন্ধুদের সঙ্গে গল্প করতাম, একদিন খেয়াল হলো যে নদীর পানিটা যে আসছে সে পাড়ে লাগছে, তখন সিঁড়িগুলো সব ভাঙা ভাঙা ছিল, এখন সিঁড়িগুলো সব আস্ত হয়ে গেছে। মাঝে মাঝে না আমার সেই ভাঙা সিঁড়িগুলোর কথা মনে পড়ে। এটা একটা পেটি বুর্জোয়া রোমান্টিকতা, কারণ এই ভাঙা সিঁড়ির জন্য লোকের ঠ্যাং ভাঙবে। এই ভাঙা সিঁড়িগুলো যে নেই, এটার উপকার হয়েছে, কিন্তু ওই যে আমার বাঙালি একটা রোমান্টিকতা, বুঝতে পেরেছি, এই ভাঙা ভাঙা সিঁড়ি এসব মনে করে। আর ওই তখন দেখতাম যে ওই ঢেউগুলো আসছে আর ওই সিঁড়ির উপরে পড়ছে, আর একটা রিদম, একটা তালে ছলাত ছল ছলাত ছল ছলাত ছল। এইখান থেকে উত্তরপাড়ায় বসে গানটা আমার তৈরি। সে সময় কানোরিয়া জুট মিলের আন্দোলন, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। হাতিখাল শ্যাওলা হলো ঘাটের গায়ে, হাতিখাল শ্যাওলা হলো ঘাটের গায়ে, ভূতের মতো চার নদীর নৌকো যায়, নদীর ধারে বসবে বুঝি পাটের কল। ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ঘাটের কালে মানুষ তারে মাথার ঘাম, ঘাটের কালে মানুষ তারে মাথার ঘাম, ঘরে দেখাবে মালিক চাপে টাকার নাম, ঘামের ঝালে নৌকো ঝালে দেখবি জল। ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। নৌকো ছিল নৌকো আছে নৌকো যায়, ঘাটের ঘাম শ্যাওলা হলো ঘাটের গায়ে, নৌকো ছিল নৌকো আছে নৌকো যায়, ঘাটের ঘাম শ্যাওলা হলো ঘাটের গায়ে। বল না নদী তাদের কিছু গল্প বল। ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বল নদীর জল। ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। অনেকেই জানেন না যে কানোরিয়া আন্দোলনের শ্রমিকদের যে হেঁসেল খোলা হয়েছিল, সেই হেঁসেলে প্রথম চাঁদা টাকা কে দিয়েছিলেন আপনারা জানেন? বরং তুমি জানো? কানোরিয়া আন্দোলনের যে জুট মিলে যে শ্রমিকরা যে হেঁসেল খুলেছিলেন, সেখানে কমন কি ছিল? শ্রমিকরা করেছিলেন প্রফুল্ল। কে দিয়েছিলেন জানো প্রথম চাঁদা? বলেই দে, মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 টাকা।
উনি 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 প্রথম 10,000 টাকা দিয়েছেন। আমার জীবনের অদ্ভুত অদ্ভুত সময় অদ্ভুত অদ্ভুত লোক আমার সঙ্গে বন্ধুত্ব করে, এই যেমন মদন। কিন্তু মদন আমার কাছে কিছু আদায় করে না। আমি ওকে ভালোবাসি, উনি আমি ভালোবাসি। উনি কিছু এটা দিয়ে গলায় দিয়ে আদায় করে নিলেন না, এটা করেন। বেশিরভাগ লোক সেটা করে। বামপন্থীরা সবচেয়ে বেশি করেছে, কেন আমি নিজেকে মার্কসিস্ট বলতাম, এখন আমি মার্ক্সবাদী অনেক জায়গায়। এবং তাদের জন্য আমি অনেক বিনা পয়সায় তহবিল তোলার অনুষ্ঠান করে দিয়েছি। 4 লোক করে তারা সেগুলি নিয়েছে, একক অনুষ্ঠান। তখন আমার নাম ঘোষিত হলে 3 ঘন্টার মধ্যে হাউসফুল হতো তারা মন্দির এবং রবীন্দ্র সদন। আমার একটি গান অনেক দিন আগে তৈরি, ধ্রুব জানেন। সেই গানটি একটি ছেলে, তাকে আমি খুব স্নেহ করি, তিনি একটা সিনেমা করলেন, আমাকে বললেন তার মিউজিক ডাইরেক্ট করতে। করে আমার কাছ থেকে 3টি কনসেপ্ট নিয়ে নিলেন, কারণ তার একটা গুণ, তিনি আমার আগের গানগুলো শুনেছিলেন, এটা রেকর্ড হয়নি। সেই গানটা তিনি 3টি গান নিয়ে নিলেন তার জাতিস্বর ছবির জন্য। লোকে জানলো ওটা জাতিস্বরের গান না, ওটা আমার গান উনি বাজেয়াপ্ত করলেন, ভালোই করলেন। এরকম না হলে সবাই যদি মদনের মতো হয় তাহলে জগৎ চলবে না। এবং খুব ভালো লোক, অত ভালো হলে খুব মুশকিল। গানটা ছিল এইটা, এটা রূপাঙ্কর গেয়েছেন ছবিতে, খুব সুন্দর গেয়েছেন, খুব সুন্দর। কিন্তু এই গানটা আসলে আমাদের বন্ধুদের জন্য তৈরি। ধ্রুব তখন এসছেন, গিটার বাজাচ্ছেন, আমাদের একটা ছোট্ট গানের দল ছিল, সেই দলের জন্য এই গানটা তৈরি। সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা এলে কি অমর জীবন, সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে। এ ভাঙা শহর জোড়া ভাঙা চোরা দিনান্তে, সে সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে। এ ভাঙা শহর জোড়া ভাঙা চোরা দিনান্তে, সে সহসা এলে এ ভাঙা জীবনে। এখানে আর ভালো লাগার মতো কিছু পাবে না আর, সহজে সহজে সহজে। কোথায় কোথায় কিছু পাবার ছিল, কোথায় কিছু পাবার ছিল, কোথায় যাবার কথা ছিল, সহজে সহজে সহজে। সহজ কথাটা আর আসে না সহজে, যাহক করে বাঁচার খরচে। এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের একান্তে, সে সহসা এলে এ ভাঙা জীবনে। একটা উপকার করবেন, যারা আলো করছেন, আমার উপরে যে আলোগুলো এসে করছে মুখের ওপর, এটা অফ করে দেবেন। আমি কি তাহলে ওদের যারা বসে আছেন তাদের দেখতে পাই, দেখতে পাবো না, আমার চোখ খারাপ, ছানি পড়ছে চোখে, তাও দেখতে পাচ্ছি না। আমার বুকে লুকোনো এক নিভু নিভু আলোর শিখা, আমার মুখে ঢেকেছি মুখ আমার প্রেম একা একা। আমার বুকে লুকোনো এক নিভু নিভু আলোর শিখা, আমার মুখে ঢেকেছি মুখ আমার প্রেম একা একা। এবার বলো কোথায় যাব, কোথায় জীবন ফিরে পাবো, সহজে সহজে সহজে। কোথায় যাবার, কোথায় প্রাণের খবর মিলে,
হাত মেলে কোথায় প্রাণের খবর পেলে জীবন ডাকে দু হাত মেলে সহজে 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 সহজ কথাটা আর আসে না সহজে যাহা করে বাঁচার গরজে এ ভাঙা শহর জোড়া ভাঙা চোড়া দিনান্তে সে সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে কি খবর জীবনে সহসা এলে কি মদন মদন আমার কথা শোনো ইলেকশন কমিশনের তো বিধি আছে আমার মনে হয় এবারে অনুষ্ঠানটা শেষ করা উচিত না কাজেই আবার বলি আমি অপেক্ষা করছি দোসরার জন্য আমি ঠিক করেছি এই বুড়ো বয়সে আমার গা হাত পায়ে খুব ব্যথা আমি বেশি হাঁটতে পারি না আমি কিন্তু নাচবো আমি রাস্তায় বেরিয়ে ধীরে করে নাচবো এত দূরে সে নাচা সম্ভব হবে না মদনার আমার ডুয়েট নাচটা রাখা থাকবে পরে একদিন নাচবো এবং আমার মমতার মুখটা দেখতে ইচ্ছে করছে আমাদের যে কি ভাগ্য এই মেয়েটাকে আমরা পেয়েছি আমাদের যে কি ভাগ্য বাংলা থাকুক বাংলায় বাংলা থাকুক মমতায় বাংলা থাকুক বাংলায় বাংলা থাকুক মমতায় বাংলা থাকুক বাংলায় বাংলা থাকুক মমতায় বাংলা থাকুক মমতায় বাংলার মেয়ে বাংলা বাংলার চাই বাংলার মেয়ে সহানুভূতিতে ক্ষমতায় রাখা ছিলেন রেকর্ডিংটাতে বাংলার চাই বাংলার মেয়ে সহানুভূতিতে ক্ষমতায় বাংলা থাকুক বাংলায় বাংলা থাকুক মমতায় বাংলার চাই বাংলার মেয়ে সহানুভূতিতে ক্ষমতায় মমতাকে চায় কাছে মমতাকে চায় কাছে সবাই চায় সবার জীবনে দিদির জায়গা আছে মমতাকে চায় কাছে সবাই চায় দিদির জীবনে দিদির জায়গা আছে মমতাকে চায় কাছে সবাই চায় সবার জীবনে দিদির জায়গা আছে মমতা থাকেন পাশে মমতা থাকেন পাশে কাছে আর অবকাশে মমতা থাকেন পাশে কাছে আর অবকাশে গ্রামের সকলে সাইকেলে করে স্কুলে যায় আর আসে গ্রামের মেয়েরা সাইকেলে করে স্কুলে যায় আর আসে গ্রামের ছেলেরা সাইকেলে করে স্কুলে যায় আর আসে চাল ডাল তেল নুনের জীবন চাল ডাল তেল নুনের জীবন চাল ডাল তেল নুনের জীবন অসুখে স্বাস্থ্য সাথী চাল ডাল তেল নুনের জীবন অসুখে স্বাস্থ্য সাথী দুঃখী বাংলায় জ্বালেন মমতা জনমমতার বাতি চাল ডাল তেল নুনের জীবন অসুখে স্বাস্থ্য সাথী দুঃখী বাংলায় জ্বালেন মমতা জনমমতার বাতি তোমাকে চায় বাংলা মমতা তোমাকে চায় মমতা বাংলা তোমাকে চায় বাংলা মমতা বারবার বারবার তোমাকে চায় মমতা বাংলা বারবার বারবার বর্গীর হানা রুখতে মমতা তোমাকে
দরকার তোমাকে চাই মমতা বাংলা বারবার বারবার বর্গির হানা রুখতে মমতা তোমাকে দরকার বর্গির হানা রুখতে মমতা তোমাকে দরকার বর্গির হানা রুখতে মমতা তোমাকে দরকার। বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে, নির্বাচনী বিধি মেনেই চলবো আমরা। আমার মনে হয় না আর বলার প্রয়োজন আছে। ভীষণ দরকার তৃণমূল কংগ্রেস জিতুক, ভীষণ দরকার। বাংলার স্বার্থে, বাংলার স্বার্থে ভীষণ দরকার বিজেপিকে যে করে হোক রোখা, এবং ভাবতালে যে উচ্ছিঙ্গের পাল ঢুকছে তাদেরও রোখা। যে করে হোক তৃণমূল কংগ্রেসকে জেতাতেই হবে। তারা জিতবেন, মানুষের জন্য কাজ করেছেন তারা জিতবেন। মদন মিত্র নাম আর নতুন করে বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, আমার মনে হয় না। আমরা জানি মদন একটা ভালোবাসার মতো লোক। তুমি এখন আরো সুন্দর হয়ে গেছো কি করে? এক্সারসাইজ করছে নাকি? বন্ধুরা, আমরা এখন বিদায় নেব। অনেক দিন পর কিন্তু এইখানে এত লোকের সামনে আবার অনুষ্ঠান করলাম। পরে আমাদের জয়ের পর, তৃণমূল কংগ্রেসের জয়ের পর, সকলের জয়ের পর আবার হয়তো আমরা ইনশাল্লাহ না না, ঠিক আছে, আমাদের 10টা অবধি পারমিশন থাকে, এবং আমি কখনোই চাইব না যে কবিতা যে মাপের মানুষ তাকে নিয়ে একটা নিয়ম বিধি ভেঙে হয়তো মজা করার জন্যে, গান শোনার জন্যে, আরও কিছু সুন্দর মুহূর্ত কাটাবার জন্যে আমরা বলতেই পারি, কিন্তু আমি কখনোই চাইব না যে এটা একটা দৃষ্টান্ত হোক যে কবির সময় তিনি কোনো রীতিনীতি ভেঙে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছেন। তার কারণ এটা আমাদের কাজ নয়। উনি এসছেন, আমি আপনাদের সকলের পক্ষ থেকে ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমার বন্ধু তথাগত তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে কবি সুমনের মাপের একজনকে আমরা আজকে পেয়েছি। এটাই আমাদের আজকে সব থেকে বড় আনন্দ। একবার জোরে করতালি দিয়ে কবি সুমনকে আমরা আলিয়াদহ দক্ষিণেশ্বরের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। ভালো থাকুন। আমরা এতক্ষণ ধরে কামারটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের কালকের নলাপাড়া অবধি আপনারা সবাইকে বলবো, আমাদের দলীয় কার্যালয় আমরা সাহিত্যের সময় কাল মিছিলে থাকবে বাঙালি যে বিশেষ আকর্ষণ আমাদের এই অঞ্চল। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানালি ও আমাদের এই চলচ্চিত্র জগতের অনেক ফেমাস মুখ। আপনাদের সবাই ভীষণ, আপনারা ওকে ভালোবাসেন, খুব স্নেহ করেন। ও থাকবে, ও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, এবং ও আমাদের দিদির সঙ্গে আছে, আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে। তো ও আসছে কালকে, তাই আপনারা সবাই থাকবেন এইটাই আমরা কামনা করি। এবং ঠিক সময় 3টে থেকে, তো 3টে জমায়েত লোকেশনটা সবাই যদি একটু পৌঁছে যান তাহলে আমরা সত্যি খুব কৃতজ্ঞ বোধ করব। ধন্যবাদ সবাইকে। আগামীকাল আমরা দক্ষিণেশ্বরে আমরা জমায়েত হব এক মহামিছিল মদন মিত্রের সমর্থনে। কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা মহামিছিল করব। আমাদের ওই মিছিলে যেমন বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, আমি যে কথাটা বলেছিলাম যে করতে দেব না, যে পরিবারকে প্রাণ আমরা আর করতে দেব না, আপনাদের সবাইকে পৌঁছতে হবে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করে ভারতবর্ষকে কোন দিকে পাঠাচ্ছে এই ভাবনা চিন্তা আপনাদের রাখতে হবে। শুধু